জরুরি বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ। ইসরায়েলে ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের দেশে দেশে আনন্দ উল্লাস, নেচে গেয়ে উদযাপন ইরাক, ফিলিস্তিন, লেবাননে। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। ইসরায়েল ভূখণ্ডে ইরানের নজিরবিহীন হামলার পর প্রতিশোধের আগুনে জ্বলছে তেল আবিব। কড়া প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। তেহরানের দাবি, মঙ্গলবারের হামলায় ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় 90% ক্ষেপণাস্ত্র সফলভাবে আঘাত এনেছে। এদিকে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে আজ রাতেই জরুরি বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যার জবাবে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরান। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর বরাতে ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেল জানায় 90% ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সফল অভিযানের প্রশংসা করেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে পেজেশকিয়ান বলেন, ইরান যুদ্ধ চায় না, তবে যে কোনো হুমকির বিরুদ্ধে শক্তভাবে দাঁড়াতে জানে তেহরান। অন্যদিকে ন্যায়বানরা আত্মত্যাগ করতে জানলেও পরাজিত হতে জানে না বলে মন্তব্য করেন খামেনি। যদিও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই তাদের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করতে সক্ষম হয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলা থেকে তেল আবিবকে রক্ষায় যোগ দেয় যুক্তরাষ্ট্র, ফ্রান্স সহ পশ্চিমা মিত্র কয়েকটি দেশ। তেহরান ক্ষেপণাস্ত্র ছোড়ার পরই পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ থেকে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে পেন্টাগন। ইরানের এমন হামলার পরে গোপন বাংকারে বৈঠকে বসেন ইসরায়েলি প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। পরে এক বিবৃতিতে ইরান চরম ভুল করেছে বলে উল্লেখ করে দেশটিকে এমন হামলার চড়া মূল্য দিতে হবে বলে হুমকি দেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। הערב איראן שוב תקפה את ישראל במאות טילים. המתקפה הזאת נכשלה. היא סוכלה בזכות מערך ההגנה האווירי של ישראל, שהוא המתקדם ביותר בעולם, ואני מברך את צה"ל על ההישג המרשים. ইসরায়েল ও ফ্রান্সের আহ্বানে বুধবার জরুরি বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। মালিহা সুরাওয়ার্দী, সময় সংবাদ। এদিকে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। পক্ষে বিপক্ষে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে শক্তিধর দেশগুলো। যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশ ইসরায়েলকে সমর্থন জানিয়েছে। ইরানকে কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ার দিয়েছে ওয়াশিংটন। অন্যদিকে রাশিয়া, লেবানন সহ বেশ কয়েকটি দেশ ইরানের পক্ষ নিয়েছে। ইসরায়েলে তেহরানের হামলার সমর্থন জানিয়ে রাশিয়া বলেছে, মধ্যপ্রাচ্যে বাইডেন প্রশাসন ব্যর্থ হয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে একের পর এক উত্তেজনা তৈরি হচ্ছে উল্লেখ করে এগুলো বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। তেল আবিবকে পূর্ণ সমর্থনের পাশাপাশি ইসরায়েলের প্রতিরক্ষা নিশ্চিতে প্রত্যক্ষ সহায়তার কথা জানিয়েছে বাইডেন প্রশাসন। ইসরায়েলে ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছে অস্ট্রেলিয়া। একই সঙ্গে তেহরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। ইরানের এ ধরনের কর্মকাণ্ডে আমরা উদ্বিগ্ন, যে কারণে নিন্দা জানাচ্ছি। এটা ভালো খবর যে যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরায়েলের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার কারণে বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা ঘটেনি। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কঠোর সমালোচনা করেছে যুক্তরাজ্য, স্পেন, ইউরোপীয় কমিশনও। মধ্যপ্রাচ্যে একের পর এক উত্তেজনা তৈরি হচ্ছে উল্লেখ করে দ্রুত এগুলো বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এশিয়ায় যুক্তরাষ্ট্রের মিত্র জাপান ও দক্ষিণ কোরিয়াও ইসরায়েলকে সমর্থন জানিয়ে ইরানের হামলার সমালোচনা করেছে। জাপানের নবনির্বাচিত প্রেসিডেন্ট শিগেরু ইশিবা ইরানের ক্ষেপণাস্ত্র হামলাকে অগ্রহণযোগ্য উল্লেখ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর প্রতিশ্রুতির কথা জানিয়েছেন। আমরা এই হামলার নিন্দা জানাচ্ছি। মধ্যপ্রাচ্য পরিস্থিতি স্থিতিশীল ও যুদ্ধ এড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে সহযোগিতা করতে চাই। ইসরায়েল ভূখণ্ডে ইরানের বিরল হামলার ঘটনায় খুশি দেশটির বাসিন্দারা। দখলদারদের বিরুদ্ধে তেহরানের এমন কঠোর পদক্ষেপে মিষ্টি বিতরণ করেন অনেকে। মঙ্গলবার বেসামরিক নাগরিকদের সঙ্গে নেচে গেয়ে আনন্দ উদযাপন করেন ইরাকের নিরাপত্তা বাহিনীর সদস্যরাও।
তেল আবিবে হামলার ঘটনায় হাসি ফুটেছে গাজাবাসীর মুখেও। মঙ্গলবার ইসরায়েলে নজিরবিহীন হামলা চালানোর পর উচ্ছ্বাসে ফেটে পড়েন ইরানের বাসিন্দারা। এদিন লেবানন ও ফিলিস্তিনের পতাকা, বাঁশি, ফুল, খামেনির ছবি হাতে তেহরানের রাস্তায় নেমে আসেন সাধারণ মানুষ। দখলদারদের বিরুদ্ধে ইরানের এই পদক্ষেপের খুশিতে মিষ্টিও বিতরণ করেন অনেকে। আমি অনেক খুশি, অনেক নির্ঘুম রাত পার করেছি এই সময়ের জন্য। ইসরায়েল পাল্টা জবাব দিলেও আমরা পিছপা হব না, শক্ত হাতে প্রতিহত করব। যখন আমাদের মেহমান ইসমাইল হানিয়াকে ইরানের মাটিতে হত্যা করা হয় তখন আমরা অনেক ভেঙে পড়েছিলাম। এখন তাদের ভূখণ্ডে হামলা চালিয়ে অনেক স্বস্তি অনুভব করছি। বাঁধভাঙা উল্লাস করতে দেখা গেছে ইরাকের বাসিন্দাদেরও। একই দিন ফিলিস্তিন ও হিজবুল্লাহর পতাকা হাতে উচ্ছ্বাস প্রকাশ করেন বাগদাদ ও দক্ষিণাঞ্চলীয় শহর বাসরার বাসিন্দারা। ইসরায়েলি আগ্রাসনের মধ্যে লেবাননে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেখা করেছেন দেশটিতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা। যে কোনো জরুরি পরিস্থিতিতে তাদেরকে প্রস্তুত থাকতে পরামর্শ দিয়েছে বাংলাদেশ দূতাবাস। ইসরায়েলের হামলার কারণে দেশটিতে অনিশ্চিত অবস্থায় দিন পার করছেন প্রবাসী বাংলাদেশিরা, তবে এখন পর্যন্ত নিরাপদে আছেন বলে জানিয়েছেন তারা। সংকটময় পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ দূতাবাস। মধ্যপ্রাচ্যের অস্থিরতা যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রভাব ফেলবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। বলছেন, ভোট হারানোর ভয়ে ইসরায়েলকে চাপ দেবে না বাইডেন প্রশাসন, তবে যুদ্ধবিরতিতে গেলে নেতানিয়াহুর জন্য বিপদ হতে পারে বলে উল্লেখ করেন তিনি। আপাতত বড় ধরনের প্রেশার ডেমোক্র্যাটসরা দিবে না ইসরায়েলের উপরে, সেটা স্পষ্টত। কারণ ডেমোক্র্যাটসরা মনে করছে যে এই সময় যদি বড় আকারে ইসরায়েলের উপর প্রেশার যদি তারা দেয়, তাহলে আমেরিকার ভিতরে যে হোয়াইট ভোট বা জুইশ ভোট সেটা তারা হারাবে এবং সেই হিসাবে তাদের নির্বাচনে জেতার সম্ভাবনা কমে যাবে। এই সুযোগটা নেতানিয়াহু নিচ্ছে, কারণ এটা বড় সুযোগ তার জন্য। কারণ যুদ্ধ যদি থেমে যায়, আজকে যদি বড় আকারে যদি সিজফায়ার হয়, যেটা আমেরিকাও চেষ্টা করেছিল একসময়, তাহলে নেতানিয়াহু ক্ষমতায় থাকার সম্ভাবনা বলতে একেবারেই শূন্যে কোঠায় নেমে যাবে। বড় আকারে যদি যুদ্ধ শুরু হয়ে যায় যেখানে আমেরিকাও জড়িত সরাসরিভাবে, সেটা আবার আমেরিকার ভিতরে ব্যাকফায়ার করার যথেষ্ট সম্ভাবনা আছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে টেলিভিশন বিতর্কে মুখোমুখি হয়েছেন দুই ভাইস প্রেসিডেন্ট প্রার্থী, রিপাবলিকান জেডি ভ্যান্স ও ডেমোক্র্যাট টিম ওয়ালজ। মঙ্গলবার নিউ ইয়র্কে সিবিএস ব্রডকাস্ট সেন্টারে আয়োজিত বিতর্কে গুরুত্ব পায় ইরান ইসরায়েল ইস্যু। ইসরায়েলকে সমর্থন জানিয়ে কমলার রানিং মেট ওয়ালজ বলেন, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি অব্যাহত রাখা উচিত। অন্যদিকে ভ্যান্স বলেন, বৈশ্বিক স্থিতিশীলতা ও শান্তির জন্য দরকার ডোনাল্ড ট্রাম্পকে। নিউ ইয়র্ক থেকে সে খবরের বিস্তারিত জানাচ্ছেন হাসানুজ্জামান সাকিব। And President Trump did exit that deal. মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে শেষ টিভি বিতর্ক। দুই ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্স ও টিম ওয়ালজ একে অন্যকে করমর্দন করে আন্তরিকতা দেখালেও হাই প্রোফাইল এই ইভেন্টে কেউ কাউকে ছেড়ে কথা বলেননি। প্রথমবারের মতো মুখোমুখি হয়ে যুক্তিতর্কে ছড়িয়েছেন উত্তাপ। বিতর্কের আগে মধ্যপ্রাচ্যে চলমান আগ্রাসনের জবাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। সিবিএস টেলিভিশনের দুই সঞ্চালক এই ইস্যুতে শুরুতেই প্রশ্ন করেন প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীকে। ইসরায়েলি বাহিনীর গণহত্যা ও লেবাননের হামলা ইস্যুতে নিজেদের অবস্থান তুলে ধরেন টিম ওয়ালজ ও জেডি ভ্যান্স। Israel's ability to be able to defend itself is absolutely fundamental. Getting its hostages back. Iran, which launched this attack, has received over $100 billion in unfrozen assets thanks to the Kamala Harris administration. সম্প্রতি যুক্তরাষ্ট্রে আঘাত হানা ভয়াবহ হেরিকেন হেলেনে 1.5 শতাধিক মানুষের মৃত্যু প্রসঙ্গেও কথা বলেন কমলা ও ট্রাম্পের রানিং মেট। এটিকে অত্যন্ত মর্মান্তিক ও হৃদয় বিদারক বলে উল্লেখ করেন ভ্যান্স। অন্যদিকে এই ঘটনায় ডোনাল্ড ট্রাম্পকেই দায়ী করেন ওয়ালস।
বলেন তিনি শুধু অভ্যন্তরীণ রাজনীতিকেই বিপর্যস্ত করেননি, একই সঙ্গে বৈশ্বিক সংকট সমাধানে অর্থ বরাদ্দ কমিয়ে দিয়ে জলবায়ু ইস্যুকে তছনছ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। Donald Trump and I support clean air, clean water. We've seen out of the Harris administration now, the Biden-Harris administration, is we've seen this investment. ডেমোক্র্যাট ও রিপাবলিকান দুই ভাইস প্রেসিডেন্ট প্রার্থী ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, কর্মসংস্থান, স্বাস্থ্য খাত, গর্ভপাত, অভিবাসন সহ অভ্যন্তরীণ নানা ইস্যুতে নিজেদের অবস্থান তুলে ধরেন বিতর্কে। 200,000 jobs across the country. Is that Kamala Harris has already done it. বিভিন্ন প্রতিষ্ঠানের জরিপে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে, মঙ্গলবারের বাকযুদ্ধ যেন তারই প্রতিফলন। কেউ কাউকে এক চুলও ছাড় দেননি ওয়ালস ও ভ্যান্স। The CBS News vice presidential debate continues. মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতি ও নির্বাচনে মঙ্গলবার দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। এদিন হয়েছে শেষ টিভি বিতর্ক, তেমনি আগামী মাসের প্রথম মঙ্গলবার হবে ভোটের লড়াই। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে বাড়ছে টান টান উত্তেজনা। কে হবেন পরবর্তী প্রেসিডেন্ট, ট্রাম্প নাকি কমলা? উত্তর জানতে অপেক্ষা করতে হবে নভেম্বরের 5 তারিখ পর্যন্ত। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, সিবিএস ব্রডকাস্ট সেন্টার, নিউ ইয়র্ক। শরৎকালের বৃহত্তর শ্রমিক আন্দোলনে অচল হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের পণ্য আমদানি রফতানির বেশিরভাগ বন্দর। বেতন ভাতা বৃদ্ধি সহ বেশ কিছু দাবি নিয়ে অনির্দিষ্টকালের জন্য লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছেন শ্রমিকরা। দেশটিতে প্রায় 50 বছরের ইতিহাসে প্রথমবারের মতো বন্দরের কার্যক্রম বন্ধ হওয়ায় অচল হয়ে পড়েছে বেশিরভাগ কার্যক্রম। প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই ধর্মঘটের কারণে মার্কিন অর্থনীতিতে ব্যাপক বিপর্যয়ের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার একযোগে কাজ বন্ধ করে ধর্মঘটে নামেন হাজার হাজার শ্রমিক। বন্ধ হয়ে যায় বন্দরের সব কার্যক্রম। দেশটির গত অর্ধশত বছরের ইতিহাসে প্রথমবারের মতো এত বড় পরিসরে শ্রমিক ধর্মঘটে অচল হয়ে যায় অধিকাংশ বন্দর। মজুরি বৃদ্ধি এবং স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহারের বিপরীতে নিজেদের সুরক্ষার দাবিতে দেশটির পূর্ব উপকূল ও গালফ কোস্টের বন্দরগুলোতে প্রথম কর্মবিরতি শুরু হয়। এতে অংশ নেন প্রায় 50,000 শ্রমিক। এরপর তা ছড়িয়ে পড়ে দেশটির বিভিন্ন বন্দরে। এতে পুরোপুরিভাবে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে আমদানি রপ্তানি প্রক্রিয়া। কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় শ্রমিক অসন্তোষের ঘটনায় দেখা দিয়েছে অর্থনৈতিক বিপর্যয়ের শঙ্কা। এদিকে ধর্মঘট প্রত্যাহারে শ্রমিকদের দাবি নিয়ে মার্কিন বন্দর কর্তৃপক্ষ ইউনাইটেড স্টেটস ম্যারিটাইম অ্যালায়েন্সের সঙ্গে বৈঠক করেছে উত্তর আমেরিকার শ্রমিকদের সংগঠন ইন্টারন্যাশনাল লংশোরম্যানস অ্যাসোসিয়েশন ILA। সংস্থাটি বলছে মেরিটাইম অ্যালায়েন্সের সঙ্গে চুক্তির আওতায় প্রায় 50,000 সদস্যের কাজ করার কথা। তবে অ্যালায়েন্সের দাবি বন্দরগুলোতে কর্মসংস্থান আছে প্রায় 25,000 জনের। এ বিষয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার সভাপতি হ্যারল্ড ড্যাগেট বলেন, যুক্তরাষ্ট্রের বন্দরে বিদেশি মালিকানাধীন সমুদ্রবাহী জাহাজ কোম্পানিগুলো বিলিয়ন বিলিয়ন ডলার মুনাফা করলেও মার্কিন শ্রমিকদের ন্যায্য মজুরি দিচ্ছে না, তাই ধর্মঘটে যেতে বাধ্য হয়েছে তারা। এদিকে প্রাপ্য মজুরি ও অটোমেশনের বিরুদ্ধে সুরক্ষা নিশ্চিত না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিকরা। ধর্মঘট প্রত্যাহারে পদক্ষেপ নিতে জো বাইডেন প্রশাসনের কাছে আবেদন করেছে প্রায় 2 শতাধিক ব্যবসায়িক সংগঠন, তবে তাতে কোনো সাড়া মেলেনি। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ভয়াবহ বন্যায় নেপালে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 219 জনে। বন্যার কবলে পড়ে সবকিছু হারিয়ে অনিশ্চিত জীবনযাপন করছেন দেশটির বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা। এদিকে নেপাল থেকে আসা অতিরিক্ত পানির কারণে আকস্মিক বন্যার কবলে পড়েছে ভারতও। বন্যায় বসতবাড়ি ভেঙে যাওয়ায় বাস্তুচ্যুত হয়েছে দেশটির বহু বাসিন্দা। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে অনেককে। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালের জনজীবন। সপ্তাহ জুড়ে চলা বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার বাসিন্দারা। বেড়েছে হতাহত ও নিখোঁজের সংখ্যাও। বসতবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন বিভিন্ন অঞ্চলের বহু বাসিন্দা। বন্যার পানি কিছুটা নেমে গেলেও এখনও কমেনি তাদের ভোগান্তি। জীবনযাপনের জন্য প্রয়োজনীয় সবকিছু হারিয়ে পথে বসেছেন দেশটির বন্যা কবলিত বহু মানুষ।
এর মধ্যেই অনেকেই হারিয়েছেন জীবিকা অর্জনের একমাত্র সম্বলও। আমার 5 থেকে 6টি শূকর ছিল যেগুলো বিক্রি করার কথা ছিল, তার মধ্যে একটি গর্ভবতী ছিল। আমার 26-27টি মুরগি ও 70টি হাঁসও ছিল। আমি এদের কোনোটিকেই বাঁচাতে পারিনি। আমি শুধু পশুপালনের কাজটি জানি। এখন আমার আর কিছুই রইল না। যদি শুধুমাত্র একটা পশু বাঁচতো তবুও আমি আবার শুরু করতে পারতাম, কিন্তু এখন আমার আর কিছুই নেই। আমি অসহায় বোধ করছি। বিপর্যস্ত নেপালের বিভিন্ন অঞ্চলে চলছে উদ্ধার কাজ। ভূমিধসের কারণে মাটির নিচে চাপা পড়েছে বসতবাড়ি। পুনর্বাসনে সরকারের সহযোগিতা চান বাসিন্দারা। এদিকে বন্যা চলাকালীন নেপাল থেকে পানি ছাড়াই ভারতের কসি নদীর পানিও বেড়েছে। এতে আকস্মিক বন্যার কবলে পড়েছে বিহার রাজ্যের কয়েকটি অঞ্চল। ঘরবাড়ি ছেড়ে বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছেন অনেকে। শুরু হয়েছে উদ্ধার কাজ, বসানো হয়েছে রিলিফ ক্যাম্পও। কাকুলি আখতার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। হাড়ের ক্যান্সারে মৃত্যু হয় ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের, দাবি সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের। মৃত্যুর কারণ প্রকাশ করায় রাজকীয় রীতি ভাঙার অভিযোগ। ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ হাড়ের ক্যান্সারের কারণে মারা গেছেন বলে দাবি করেছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আগামী 10 অক্টোবর প্রকাশিত হতে যাওয়া বরিস জনসনের আত্মজীবনী আনলিশড বইয়ে এ দাবি করেছেন বলে জানিয়েছে গণমাধ্যম। সাধারণত ব্রিটিশ রাজ পরিবারের সদস্যদের মৃত্যুর কারণ প্রকাশ করা হয় না, তবে রানীর মৃত্যুর কারণ প্রকাশের মাধ্যমে বরিস রাজকীয় রীতি ভেঙেছেন বলে মনে করেন অনেকে, যদিও এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি ব্রিটিশ রাজ পরিবার। ব্রিটেনের রাজপরিবারের কোনো সদস্যের মৃত্যুর কারণ কখনো জনসম্মুখে প্রকাশ করা না হলেও রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর কারণ জানালেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এ নিয়ে নতুন বই আনলিশডে তিনি দাবি করেন হাড়ের ক্যান্সারের কারণে মৃত্যু হয়েছে রানী দ্বিতীয় এলিজাবেথের। দীর্ঘ 1 বছর ধরে রানী এলিজাবেথ হাড়ের ক্যান্সারে ভুগছিলেন। পরে 2022 সালে সেপ্টেম্বরে মারা যান তিনি। রাজপরিবারের সদস্যদের মৃত্যুর কারণ প্রকাশের মধ্য দিয়ে বরিস জনসনের বিরুদ্ধে রাজকীয় রীতি ভাঙার অভিযোগ উঠেছে। সাধারণত কোনো মন্তব্য করে না রাজপরিবারের সদস্যরা। এ বিষয়েও তেমনি ব্রিটিশ রাজপরিবার এখনও কোনো মন্তব্য করেনি। এদিকে রানীর মৃত্যু সার্টিফিকেটে বলা হয় বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছিল। গেল 2022 সালের সেপ্টেম্বরে রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর ঠিক 2 দিন আগেই প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান বরিস জনসন। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। সরকারি প্রকল্পের ইকামাধারী কুয়েত প্রবাসীদের জন্য আসছে সুখবর। 5টি শর্ত মেনে নির্দিষ্ট ফি দিয়ে বেসরকারি খাতে ইকামায় পরিবর্তনের সুযোগ পেতে যাচ্ছেন প্রবাসীরা। সরকারি প্রকল্প থেকে বেসরকারি খাতে ইকামা পরিবর্তনের খবরে উচ্ছ্বসিত প্রবাসীরা। কুয়েত থেকে মঈন সুমন জানাচ্ছেন বিস্তারিত। কুয়েতের বিভিন্ন অফিস আদালত, স্কুল, কলেজ, হাসপাতাল বা পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী সহ বিভিন্ন কোম্পানির অধীনে সরকারি প্রকল্পে চুক্তিভিত্তিক ভিসা নিয়ে দেশটিতে এসে বিপাকে ছিলেন অনেক প্রবাসী। এই ভিসার মেয়াদ শেষ হলে নতুন ইকামা নবায়নে বড় অঙ্কের টাকা খরচ হতো প্রবাসীদের। অনেকে বিভিন্ন কাজে দক্ষ হলেও কুয়েতে যে কাজের ভিসা নিয়ে প্রবেশ করেছেন সেই পেশাতেই ইকামা নবায়ন ছাড়া অন্য কোথাও আইনগতভাবে ইকামা পরিবর্তনের সুযোগ ছিল না। তবে আগামী 3 নভেম্বর থেকে সরকারি প্রকল্প বা আকুদ হুকুমার ইকামা থেকে বেসরকারি খাত বা আহলি ইকামার পরিবর্তনের সুযোগ দিতে যাচ্ছে কুয়েত সরকার। তবে ভিসা পরিবর্তনের ক্ষেত্রে আবেদনকারীকে 350 কুয়েতি দিনার অতিরিক্ত ফি পরিশোধের পাশাপাশি পূরণ করতে হবে 5টি শর্ত। শেষ হতে হবে অন্যান্য চুক্তির মেয়াদ। চুক্তির অধীনে কমপক্ষে 1 বছর অতিবাহিত করতে হবে কর্মীকে। শ্রমিকের প্রয়োজন নেই মর্মে প্রকল্পের সরকারি কর্মকর্তা থেকে চিঠিও প্রদান করতে হবে। লাগবে বর্তমান নিয়োগকর্তার অনুমতি। সরকারি প্রকল্প থেকে বেসরকারি খাতে ইকামা পরিবর্তনের খবরে উচ্ছ্বসিত প্রবাসীরা। টেকনিশিয়ান, যারা ইলেকট্রিশিয়ান, যারা শেফের কাজ জানে, তারা এই সুযোগটাকে কাজে লাগিয়ে তাদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারবে। আমি অনেক অপরচুনিটি পেয়েছিলাম বিভিন্ন কোম্পানিতে, কিন্তু আমার ভিসাটা ট্রান্সফার করতে পারতেছিলাম না, যেটাকে আরবিতে হাউল বলে। অনেক চেষ্টা করার পরও আমি যখন ট্রান্সফার করতে পারি নাই, অবশেষে এখন আমার কোম্পানির কোনো কন্ট্রাক্ট নাই,
এই মুহূর্তে কুয়েত সরকার একটা ভালো উদ্যোগ নিয়েছে। এখানে আমার যোগ্যতার কোনো ভ্যালু নেই, আপনি যে ভিসায় আসছেন সেই ভিসাতে আপনি যতদিন কুয়েতে আছেন ততদিন আপনাকে কাটাতে হবে। প্রবাসী বাংলাদেশি সুযোগটা গ্রহণ করবেন বলে আশা করছি, এবং এই সুযোগ গ্রহণ করলে তারা তাদের শিক্ষাগত যোগ্যতা এবং তাদের স্কিল দিয়ে বিভিন্ন প্রাইভেট সেক্টরে কাজ করতে পারবেন। এই সুযোগ কাজে লাগাতে পারলে বৃদ্ধি পাবে প্রবাসীদের উপার্জন, বড় ভূমিকা রাখতে পারবেন বাংলাদেশের রেমিটেন্স খাতে, এমনটাই মত সংশ্লিষ্টদের। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। দেখছেন আন্তর্জাতিক সময়। ইরাকের রাজধানী বাগদাদে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য শিক্ষা প্রদানের জন্য বেসরকারি প্রতিষ্ঠান খুলেছেন এক নারী উদ্যোক্তা, যেখানে শিশুদেরকে প্রাথমিক শিক্ষা দেওয়ার পাশাপাশি সামাজিকীকরণ শেখানো হয়। মোমায়েজুন ফাউন্ডেশন নামের এই প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের অর্জন সামাজিক মাধ্যমেও প্রকাশ করে থাকে। শিশুদেরকে হাতে কলমে শিক্ষা দিচ্ছেন এক নারী। ইরাকের রাজধানী বাগদাদে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সামাজিকীকরণ, আচার ব্যবহার শেখানোর জন্য বিশেষ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন নারী উদ্যোক্তা। এই বেসরকারি প্রতিষ্ঠানটিতে শিশুদেরকে বিনামূল্যে শিক্ষাদান করা হয়। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা শাইমা গাসান জানান, মোমায়াজুন ফাউন্ডেশনের মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সম্পর্কে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে চান। মূলত তার নিজের 2 সন্তান অটিজমে আক্রান্ত হওয়াতে অন্যান্য শিশুদের সাহায্য করার লক্ষ্যে এই প্রতিষ্ঠানটি চালু করেন তিনি। আমি বিভিন্ন দেশে অটিজম সম্পর্কে কথা বলা ডাক্তারদের প্রশিক্ষণ সেশন বা ভিডিও দেখার জন্য গুগল এবং ইউটিউবে অনুসন্ধান করা শুরু করি। অনলাইনে কোর্স করি, যা আমাকে শিখিয়েছিল কিভাবে শিশুদের প্রশিক্ষণ দিতে হয়। শাইমা জানান, এই কেন্দ্রটি খোলার পেছনে তার উদ্দেশ্য ছিল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বাবা মাদের সাহায্য করা, যাতে তাদের সন্তানদেরকে নিয়ে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। সন্তানদেরকে স্কুলটিতে ভর্তি করাতে পেরে খুশি পিতামাতাও। আমার মেয়ে এই স্কুলে পড়ে, সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। কয়েক মাস পর আমি অনুভব করেছি যে আমার মেয়ে সামাজিকরণ, একাগ্রতা এবং চোখের যোগাযোগের ক্ষেত্রে ভালো পরিবর্তন এসেছে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সম্পর্কে সামাজিক ধারণা পরিবর্তন করতে স্কুলটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন এই উদ্যোক্তা। স্কুলটির শিশুদের ছোট ছোট অর্জন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশও করেন তিনি। অর্জিতা শেজিন, সময় সংবাদ। অপুষ্টিতে ভোগা অসহায় শিশুদের মুখে খাবার তুলে দেওয়ার পাশাপাশি বিশ্ববাসীর কাছে গাজার মানুষদের দুরবস্থা তুলে ধরেছেন হামাদা শাকৌরা নামের সাবেক এক ফুড ব্লগার। নিজেই হয়েছেন রাঁধুনি। এদিকে বিদ্যালয়ে ফিরতে না পেরে যুদ্ধের বিভীষিকার মধ্যেই বিভিন্ন ধরনের খাবারের কন্টেন্ট বানাচ্ছে 10 বছর বয়সী এক শিশু রেনাদ আতাল্লাহ। পেটে তীব্র ক্ষুধা নিয়ে এক মুঠো খাবারের অপেক্ষা, এই আশাতেই পাত্র বাড়িয়ে দিচ্ছেন অপর পাশে থাকা পরিবেশনকারীদের দিকে। ক্ষুধা সহ্য করতে না পেরেই বুঝি খাবার নেয়ার এত ব্যস্ততা, কাকে ছাড়িয়ে কে আগে খাবার নেবে চলছে এমন অস্থিরতা। এই মর্মান্তিক দৃশ্যটি যুদ্ধ বিধ্বস্ত অঞ্চল গাজার। উপত্যকাটির অপুষ্টিতে ভোগা মানুষের জন্য এক মুঠো খাবারই যেন অনেক বড় প্রাপ্তি। বিভিন্ন সাহায্যকারী সংস্থার সঙ্গে যুক্ত হয়ে হামাদা শাকৌরা নামের এই ফুড ব্লগার খাবার তুলে দিচ্ছেন গাজার ক্ষুধার্ত অসহায় শিশুদের মুখে। রাঁধুনির দায়িত্ব নিয়েছেন নিজেই, যেভাবে যেটুকু সংগ্রহ করতে পারছেন তা দিয়েই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমি বর্তমানে একজন রাঁধুনি হিসেবে কাজ করছি। আগে যেসব খাবার খেয়েছি সেসব রেসিপি খুঁজে বের করার চেষ্টা করি। সাহায্যের প্যাকেট অথবা অন্য জায়গা থেকে রান্নার উপাদান সংগ্রহ করে যেসব ভালো খাবার আমরা যুদ্ধের আগে খেয়েছি সেসব রান্নার চেষ্টা করি। এদিকে যুদ্ধের বিভৎসতায় জীবন যখন অনিশ্চিত, হারিয়ে যাওয়া স্বাভাবিক জীবনের কথা ভুলে থাকতেই যেন আরেক শিশু কাজ করছেন নানা ধরনের খাবার বানানোর কন্টেন্ট নিয়ে। আমার বয়স 10 বছর। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে রান্নার কন্টেন্ট নিয়ে কাজ করি। আমি স্কুলে ফিরে যেতে চাই, কিন্তু যুদ্ধের জন্য সব বিদ্যালয় বন্ধ। এভাবেই 1 বছর ধরে চলা ভয়াবহ যুদ্ধের মধ্যে গাজায় বয়ে চলছে জীবন। একে অপরের মুখে খাবার তুলে দেওয়ার মধ্য দিয়ে একসাথে এগিয়ে চলছেন একদিন সব ঠিক হয়ে যাওয়ার আশায়। সব ঠিক হয়ে গেলে বিদ্যালয়ে ফেরা হবে শিশু রেনাদ আতাল্লার। এমন আশাতেই বেঁচে থাকার তাগিদে শুরু করেছেন রান্নার কন্টেন্ট বানানোর কাজ। কাকুলি আক্তার, সময় সংবাদ।
এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।